গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং অ্যাসপিরেন্টস। তো আমরা যেহেতু জানি, সবাই জানি যে এসএলএসটির যে নোটিফিকেশন এসে এসএসসির বা এসএলএসটি সেটা চলে এসেছে। তো সেই হিসেবে ড্রোনাস আমাদের হিস্ট্রির যে ক্লাসগুলো আছে ইন্ট্রোডাকশন করেছে, টোটালি বেসড অন দ্য সিলেবাস অফ এসএসসি অর এসএলএসটি। তো আমরা জানি যে আপনাদের যে এসএসসি বা এসএলএসটির হিস্ট্রির সিলেবাসটা আছে, সেটা মোটামুটি একটা আইডিয়া হিসাবে আমরা আজকে থেকে ক্লাস করানো শুরু করছি। এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, আর এই ক্লাসগুলোতে আমরা মধ্যকালীন ভারতের ইতিহাসটা একটু ফোকাস করব। তো মধ্যকালীন ভারতের ইতিহাসে শুরু হয়েছিল মোটামুটি 1206 থেকে 1206 থেকে 1526। এই টাইম পিরিয়ডটাকে আমরা বলতে পারি মধ্যকালীন ভারতের ইতিহাস। আচ্ছা, মধ্যকালীন ভারতের ইতিহাস। তো এখানে না একটা কোয়েশ্চেন আমাদের সকলেরই মনে হতে পারে যে কেনই বা আমরা 1206 থেকে 1526 খ্রিস্টাব্দকে মধ্যকালীন ভারত বলছি, একে আমরা প্রাচীন ভারত বলছি না, বা আমরা একে মডার্ন ইন্ডিয়া বলছি না, বা আধুনিক যুগ বলছি না। তো সেক্ষেত্রে বিভিন্ন যে এজ গুলো আছে বা বিভিন্ন যে যুগগুলো আছে, তার পার্টিকুলারলি কিছু ক্যারেক্টার্স থাকে, তার বা কিছু চরিত্র থাকে। সেই চরিত্রগুলি দেখে সবার আগে জন স্টুয়ার্ট মিল স্টুয়ার্ট মিল ভারতের ইতিহাসের যে ভারতের যে বিস্তৃত ইতিহাস, সেই ইতিহাসকে তিনটা যুগে ভাগ করেছে। কি কি যুগ? প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। কে ভাগ করেছে? স্টুয়ার্ট মিল। তো এই ধরনের কোশ্চেন আপনাদের আসতে পারে যে ভারতের ইতিহাসের যে ভাগগুলো আছে বা ভারতের ইতিহাসের যুগ বিভাজন কে করেছে? তো সেক্ষেত্রে আপনাদের অ্যান্সার হতে পারে স্টুয়ার্ট মিল। শুধুমাত্র এটি না, ইতিহাস পড়ার আগে আমাদের জানতে হবে যে ইতিহাস কথাটা মানে কি, ইতিহাস কথাটা কোথা থেকে এসেছে। তো আমরা জানি যে ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে বলা হয়ে থাকে। হেরোডোটাসকে বলা হয়, আমরা সকল ইতিহাসের স্টুডেন্ট আমরা জানি যে হেরোডোটাসকে ইতিহাসের জনক বা ফাদার অফ হিস্ট্রি বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে হিস্ট্রি কথাটি কোথা থেকে এসেছে? তো হিস্ট্রি কথাটি যেটা এসেছে, সেটা এসেছে হিস্টোরিয়া থেকে। কোথা থেকে এসেছে হিস্ট্রি কথাটি? হিস্ট্রি কথাটি এসেছে হিস্টোরিয়া থেকে। কোথা থেকে এসেছে? গ্রিক ওয়ার্ড। এটি একটি গ্রিক ওয়ার্ড। কি ওয়ার্ড? গ্রিক ওয়ার্ড। গ্রিক ওয়ার্ড, যার গ্রিক ওয়ার্ড হিস্টোরিয়া। গ্রিক ওয়ার্ড হিস্টোরিয়া থেকে হিস্ট্রি কথাটি এসেছে। যার মানে কি? যার মানে হচ্ছে অনুসন্ধান, জ্ঞান, নলেজ। একটা নলেজ, এক ধরনের নলেজ, যা আমরা কিভাবে পাবো? যা আমরা ধীরে 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 করে অনুসন্ধান করব। সে নলেজটাকে অনুসন্ধান করব, কিছু আমাদের কাছে এভিডেন্স থাকবে, কিছু আমাদের কাছে প্রুফ থাকবে, কিছু প্রমাণ থাকবে। তারপরে যে জ্ঞানটা আমরা পাবো ইনভেস্টিগেশনের পরে বা অনুসন্ধানের পরে, সেই জ্ঞানটা যখন আমরা লিখবো, সেই জ্ঞানই হবে হচ্ছে হিস্ট্রি। তো হিস্টোরিয়া মানে হচ্ছে যে অনুসন্ধানের পরে যে জ্ঞান, সেই জ্ঞানকে আমরা বলবো হচ্ছে হিস্টোরিয়া। আর হিস্টোরিয়া থেকে হিস্টোরি এসেছে। ঠিক আছে? আর হিস্ট্রির ফাদারকে আমরা সবাই জানি হেরোডোটাস। তো যে কোনো ইতিহাস ক্লাস শুরু হওয়ার আগে এই বেশ কিছু জিনিসগুলো আমাদের জেনে নেওয়া খুবই দরকার। এটা তো চলে গেল যে সময়ের হিসাবে ইতিহাসের ভাগ, মানে কিভাবে ইতিহাসের যুগগুলোর ক্যারেক্টার দেখে আমরা ভাগ করি। এবার উপাদানের উপরে ডিপেন্ড করে যে বিভিন্ন ধরনের যে ইতিহাসের উপাদান আছে, আমরা জানি যে ইতিহাসে কি ধরনের উপাদান আছে। ইতিহাসে দু ধরনের উপাদান হয়ে থাকে। একটা হচ্ছে লিখিত উপাদান, আরেকটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। তো এই উপাদানগুলোর উপর নির্ভর করে আমরা ইতিহাসকে কিভাবে ভাগ করতে পারি? তো সেই উপাদানের উপর নির্ভর করে আমরা ইতিহাসকে তিন ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে যেটা আমাদের হবে, ফার্স্ট যে ভাগটা আমাদের আছে, সেটা হচ্ছে 1 নাম্বার, সেটা হচ্ছে প্রি হিস্ট্রি। কি হবে সেটা? প্রি হিস্ট্রি। নাম্বার দুটা কি হবে? প্রোটো হিস্ট্রি। নাম্বার 3 হবে শুধুমাত্র হিস্ট্রি। প্রি হিস্ট্রি মানে প্রাগৈতিহাসিক যুগ।
ঐতিহাসিক যুগ। প্রোটো হিস্ট্রি মানে প্রায় ঐতিহাসিক যুগ। আর হিস্ট্রি মানে আমরা সবাই জানি ঐতিহাসিক যুগ। এটা কিসের উপর ডিপেন্ড করছে? এটা আমরা যে ধরনের উপাদান পাচ্ছি উপাদানগুলোর উপর নির্ভর করছে। তো সবার আগে যে উপাদানটা আছে, সেটা হচ্ছে প্রি হিস্ট্রি। প্রি হিস্ট্রিটা আমরা কিভাবে আলোচনা করব? প্রি হিস্ট্রিতে যে ব্যাপারটা আছে, প্রি হিস্ট্রিতে শুধুমাত্র আমরা হচ্ছে পুরাতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করব। পুরাতাত্ত্বিক উপাদান। কেন এই সময় কোনো ধরনেরই আমাদের কাছে লিখিত উপাদান নেই। সমস্ত ইতিহাসটা যে রচনা করা হয়েছে, টোটালটাই রচনা করা হয়েছে ইসের ওপর ভিত্তি করে, মানে পুরাতাত্ত্বিক উপাদানের উপরে ভিত্তি করে করা হয়েছে। আর এর যে সময়কালটা ছিল, আমরা সেটাকে 5 লাখ থেকে শুরু করে আমরা 10,000 ধরে নিতে পারি। 10,000 আমরা ধরে নিতে পারি। এরপরে এই পিরিয়ডের মধ্যে যেই সময়কালটা পড়ে সেটা হচ্ছে পাষাণ কাল। ঠিক আছে, তাহলে এতটুকু আপনাদের কাছে আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে যে উপাদানের উপর নির্ভর করে আমরা ইতিহাসের যে বিস্তৃত যে ইতিহাস আছে সেটাকে 3টা ভাগে ভাগ করতে পারি। প্রি হিস্ট্রি তার মানে প্রাগৈতিহাসিক যুগ, প্রোটো হিস্ট্রি প্রায় ঐতিহাসিক যুগ, শুধুমাত্র হিস্ট্রি ঐতিহাসিক যুগ। এখন প্রথম যেটা আছে প্রি হিস্ট্রি বা প্রাগৈতিহাসিক যুগ, সেখানে আমরা দেখতে পাই যে সেটা টোটালটাই নির্মিত করা হয়েছে বা বানানো হয়েছে বা লিখা হয়েছে টোটালটাই পুরাতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করে। আর এটা টাইম পিরিয়ড কি মোটামুটি আমরা 5 লাখ থেকে 10,000 অব্দি ধরতে পারি। আর এই পিরিয়ডের বা এই সময়কালের যে অন্যতম উদাহরণ হচ্ছে আমাদের পাষাণ কাল। তাহলে প্রি হিস্ট্রিটা আমাদের মোটামুটি আলোচনা হয়ে গেল। এখন আমরা প্রোটো হিস্ট্রিটা আলোচনা করি। প্রোটো হিস্ট্রিটা আলোচনা করি। প্রোটো হিস্ট্রি, তাহলে প্রোটো হিস্ট্রিটা কি? প্রোটো হিস্ট্রি না একটা ব্রিজের মতো। প্রোটো হিস্ট্রিটা আপনাদের একটা ব্রিজের মতো। কি ধরনের ব্রিজ? ব্রিজ যেমন যে কোনো জায়গায় এক প্রান্তকে আরেক প্রান্তের সাথে জুড়ে দেয়, ঠিক তেমনি প্রোটো হিস্ট্রিটা প্রোটো হিস্ট্রিটা ঠিক তেমনি প্রি হিস্ট্রির সাথে হিস্ট্রিকে জুড়েছে। তো এই সময় আমরা কি দেখতে পাই? এই সময় আমাদের লিখিত উপাদান আছে। কি আছে? আমাদের লিখিত উপাদান আছে। লিখিত উপাদান আছে। লিখিত উপাদান আছে। লিখিত প্লাস পুরাতাত্ত্বিক দুটোই আছে, কিন্তু সমস্যাটা এখানে কি হয়েছে বলুন তো? সমস্যা হয়েছে যে লিখিত যে উপাদানটা আছে সেটা আমরা এখন অবধি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। প্রচুর লিখিত উপাদান আছে, শিলমোহর আছে বা অনেক ধরনের শিলমোহর আছে, অনেক ধরনের টেরাকোটার জিনিস আছে যেগুলোর উপরে লেখা আছে অনেক কিছু, বা ট্যাবলেট আছে, অনেক মাটির পোড়ানো ট্যাবলেট যেগুলোর উপরে প্রচুর অনেক কিছু লেখা আছে, কিন্তু আমরা এখন অব্দি পাঠোদ্ধার করতে পারিনি। তো প্রোটো হিস্ট্রিতেও আমাদের পুরাতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করে ইতিহাস রচনা করা হয়েছে, এবং এই যুগের অন্যতম যেই উদাহরণ হতে পারে আমাদের হরপ্পা হরপ্পা কাল, যার সময়সীমা হচ্ছে 3200 থেকে 1300। 1300 এজন্য করেছি, অনেকের মতে এটা 2600 বা 1500-র দিকে বা 1900-র দিকে শেষ হয়ে যায়, কিন্তু তার পরবর্তীকালেও হরপ্পা সভ্যতার কিছু কিছু বৈশিষ্ট্য আমরা বিভিন্ন অঞ্চলে দেখতে পাই, যেটাকে বলা হয় লেটার হরপ্পান ফেস। কিছু কিছু চরিত্র আমরা দেখতে পাই, সেজন্য এখানে 1300 অব্দি করে দেওয়া হয়েছে। এখানে সব জায়গায় একসাথে কিন্তু হরপ্পা সভ্যতা ধ্বংস হয়নি। ভারতের বিভিন্ন অঞ্চলে যখন হরপ্পা সভ্যতা মেন যে হরপ্পা মহেঞ্জোদারোতে ধ্বংস হয়েছিল, তার আগে
তারপরেও কিন্তু ভারতের কিছু কিছু জায়গা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি বহন করে চলছিল। তো সুতরাং আমরা 1300 অব্দি এখানে ধরে চলবো। তো প্রোটো হিস্ট্রিও আমাদের হয়ে গেল। তো প্রোটো হিস্ট্রির কাজ কি না, প্রোটো হিস্ট্রি একটা ব্রিজের মতো কাজ করছে, যেখানে আমাদের লিখিত উপাদানও আছে আর পুরাতাত্ত্বিক উপাদানও আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে লিখিত উপাদান এখনো আমরা পাঠোদ্ধার করতে পারিনি, সেজন্য আমাদেরকে টোটালটাই পুরাতাত্ত্বিক উপাদানের উপরে নির্ভর করতে হচ্ছে। তো এখন আমরা যে যুগের কথা বলবো সেটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি মানে এখন আমরা দু ধরনের উপাদানই আমরা পেয়ে থাকি। কি কি? একটা হচ্ছে লিখিত উপাদান প্লাস পুরাতাত্ত্বিক উপাদান। লিখিত উপাদান আর পুরাতাত্ত্বিক উপাদান, দু ধরনের উপাদানই আমরা পেয়ে থাকি। তো এটাই হচ্ছে হিস্ট্রি। এই হিস্ট্রিক পিরিয়ডকেই আমরা অ্যানশিয়ান মিডিয়েভাল মডার্ন, অর্থাৎ আধুনিক যুগ, মধ্যযুগ এবং প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগে ভাগ করেছি। তো এখন আমরা যে মেন যে আমাদের টপিক ইলতুৎমিশ, দ্যাট মিনস আমরা এই যে সেশনটা আছে কিসের উপরে শুরু করেছি, আমরা মধ্যকালীন ভারতের উপরে চালু করেছি। যে শুরু করেছি সেখানে আমাদের লিখিত উপাদানের সাথে পুরাতাত্ত্বিক দুটো উপাদানই আমরা পাই। আর কোন ফেজের মধ্যে পড়ছে? হিস্ট্রি। কোন পিরিয়ড? মধ্যকালীন। ঠিক আছে। তো এখন আমরা আমাদের যে মেন টপিক আছে আমাদের ইলতুৎমিশের মধ্যে আমরা আমরা শুরু করছি। তো ইলতুৎমিশ সম্বন্ধে আমরা সবাই জানি, যারা আমরা হিস্ট্রি স্টুডেন্ট আছি, যে ইলতুৎমিশকে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। তো এখানে অনেক ঐতিহাসিকরা আছেন, যে কিছু জন আছেন যারা বলেছেন ইলতুৎমিশই প্রকৃত প্রতিষ্ঠাতা, কিন্তু অনেকে এখন বলেছে মোহাম্মদ ঘুর। তো এখন মোহাম্মদ কুতুবুদ্দিন আইবক। তো কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ ঘুর কাদের সাথে কে মনে রাখতে হবে। ভারতে সর্বপ্রথম এসেছিলেন সুলতান মামুদ। মামুদ ভারতে আক্রমণ করেছে। মামুদের পরে কে করেছে? মোহাম্মদ ঘুরি। আচ্ছা, মোহাম্মদ ঘুরি যখন ভারতে আসেন, তিনি মামুদ আর মোহাম্মদ ঘুরির মধ্যে আইডেন্টিক্যাল অনেক ডিফারেন্স আছে। কি ধরনের ডিফারেন্স আছে? মামুদ শুধুমাত্র ভারতে আক্রমণ করতে এসেছে, শুধু ধনসম্পদ লুট করতে এসেছে, ধনসম্পদ সংগ্রহ করতে এসেছে, যেটা সে নিজের রাজ্যের ডেভেলপমেন্টের জন্য বা উন্নতির জন্য ব্যবহার করবে। আর মামুদ যেহেতু এসেছে, তারা এখানে মনে রাখবেন মামুদ মোট কতবার ভারতে আক্রমণ করে? 17 বার। কতবার? 17 বার। এই কোশ্চেনটা এক্সামে অনেকবার এসেছে, যে মামুদ গজনবী কতবার ভারতে আক্রমণ করে? 17 বার আক্রমণ করে। এরপরে অনেক বছর পরে মামুদ ঘড়ি ভারতে আসে। মামুদ ঘড়ির সময়টা কি ছিল? 1173 থেকে 1206। মামুদ ঘড়ির আইডিওলজি মামুদ গজনবী থেকে অনেক আলাদা ছিল। মোহাম্মদ ঘুরি শুধুমাত্র ভারতে ধনসম্পদ অর্জন করতে বা ধনসম্পদকে অর্জন করে সেটা নিজের দেশে নিয়ে যাওয়ার জন্য আসেনি। তার মেন মোটিভ যেটা ছিল ভারতে একটা সংগঠিত সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। এই জন্য তিনি ভারতের যখন যখন যে অঞ্চল তিনি জয়লাভ করেছেন, সেই অঞ্চলে তিনি নিজের একজন করে গভর্নর বা স্লেভ তিনি রেখেছেন। তেমনই একজন স্লেভ কে ছিল? কুতুবুদ্দিন আইবক। তেমনই একজন স্লেভ ছিল কুতুবুদ্দিন আইবক। এখন কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির অন্যতম স্লেভ ছিল। এখন এই কুতুবুদ্দিন আইবকের সাথে ইলতুৎমিশের সম্পর্ক কি? ইলতুৎমিশ ছিল কুতুবুদ্দিন আইবকের ইলতুৎমিশ ইলতুৎমিশ ছিলেন কুতুবুদ্দিন আইবকের ইলতুৎমিশ ছিলেন কুতুবুদ্দিন আইবকের দাস। ঠিক আছে। এই জন্য এই বংশটার নাম আমাদের দাস বংশ। কেন? একে অপরে সবাই সবার দাস ছিলেন। মোহাম্মদ ঘুরির দাস ছিল কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিনের দাস ছিল ইলতুৎমিশ দাস।
তাই যখন এই সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, যখন কুতুবউদ্দিন আইবক প্রথম ভিতটা রাখেন, তখনই এর নামকরণ ঐতিহাসিকরা দিয়ে দেন দাস বংশ। কেন এরা প্রত্যেকেই কে ছিলেন? দাস। একজন দাসের মাধ্যমে এই সাম্রাজ্যটা শুরু হয়েছিল, এই জন্য নাম দেওয়া হয় দাস বংশ বা স্লেভ ডাইনাস্টি। তো কুতুবউদ্দিন আইবকের টাইম পিরিয়ডটা কি ছিল? টাইম পিরিয়ডটা ছিল আমাদের 1206 থেকে 1210। আর ইলতুৎমিশের যদি আমরা ধরি 1211 থেকে 1236। তো কুতুবউদ্দিন আইবক মাত্র 4 বছর রাজত্ব করেছিলেন। কেন 4 বছর রাজত্ব করেছিলেন? ওনার রাজধানী কি ছিল? ওনার রাজধানী ছিল লাহোর। কুতুবউদ্দিন আইবক লাহোর ছিল। উনার আরেকটা উপাধি উনাকে দেওয়া হয়, সেটার নাম ছিল লাখ বক্স। ঠিক আছে, এই কোশ্চেনটা বারবার খুব পরীক্ষায় আসে যে কাকে লাখ বক্স বলা হয়ে থাকে, কাকে লাখ বক্স উপাধি দেওয়া হয়? কুতুবউদ্দিন আইবক। তার চ্যারিটির একটা মানসিকতা ছিল, তিনি খুব চ্যারিটি করতেন এবং এই চ্যারিটির জন্য তার নাম দেওয়া হয় লাখ বক্স। লাখ মানে লাখ, অনেক টাকা, আর বক্স মানে হচ্ছে বাক্স, লাখ টাকার বাক্স যেরকম হয় সেরকম লাখ বক্স। আরেকটা তিনি যেটা করেছিলেন, তিনি কুতুব মিনার কুতুব মিনার কুতুব মিনার গঠন করার কাজ তিনি শুরু করেছিলেন। তো এ হলো কুতুবউদ্দিন আইবক। তো এখান থেকেও কোশ্চেন আসে যে কুতুবউদ্দিন আইবক কে ছিলেন, তিনি কি কি করেছিলেন, এই সমস্ত কোশ্চেনও এখান থেকে অনেকটা আসে। এরপরে আমরা আমাদের যে নতুন যে টপিক, আমাদের যে মেইন টপিক আছে ইলতুৎমিশে প্রবেশ করব। আচ্ছা, এখানে আরেকটা যেটা আছে, তিনি কুতুবউদ্দিন যে বানিয়েছিলেন, কুতুব মিনার যে বানিয়েছিলেন, সেটা কার উদ্দেশ্যে বানিয়েছিলেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কার নামে বানিয়েছিলেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার বানানোর কাজ তিনি কুতুব মিনার গঠনের কাজ তিনি শুরু করেছিলেন। তো এই কোশ্চেনটার পরীক্ষায় খুব আসে যে কার নামে কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার বানিয়েছিলেন। সেক্ষেত্রে আপনাদের উত্তর হতে পারে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ইনি একজন সুফি সেন্ট ছিলেন। কুতুবউদ্দিন আইবক একসময় লাহোরে তিনি কি খেলছিলেন? চৌগান খেলছিলেন। চৌগান বা পোলো বলা হয়, হর্স পোলো। তো হর্স পোলো খেলার সময় তিনি হর্সের উপর থেকে পড়ে যান, মানে ঘোড়ার উপর থেকে পড়ে যান, পড়ে গিয়ে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর তার অন্যতম প্রিয় স্লেভ ও জামাতা ইলতুৎমিশ সিংহাসনে বসে। তো এখন থেকে আমরা এরপর থেকে আমরা ইলতুৎমিশের সম্পর্কে পড়া শুরু করব। আচ্ছা, এখানে আমি আপনাদের মোহাম্মদ ঘড়িকে নিয়ে একটু ইনফরমেশন দিয়ে দিই। ফার্স্টের যে ইনফরমেশনটা হচ্ছে সেটা হচ্ছে ওনাকে নিয়ে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে তরাইনের যুদ্ধ। তরাইনের যুদ্ধ। তো প্রথম তরাইনের যুদ্ধ 1191। কার কার মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরি প্লাস পৃথ্বীরাজ চৌহান। এখানে মোহাম্মদ ঘুরি পরাজিত হন, পৃথ্বীরাজ যান জয়ী হন। কিন্তু ঠিক তার পরের বছর দ্বিতীয় তরাইনের যুদ্ধ, দ্বিতীয় তরাইনের যুদ্ধে কত খ্রিস্টাব্দে হয়? 1192। ঠিক 1 বছর পরে হয়েছিল। সেখানে আবার মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়, কিন্তু এক্ষেত্রে মোহাম্মদ ঘুরি বিজয় লাভ করেন এবং তাদের যে যুদ্ধের মেন কেন্দ্রই ছিল হচ্ছে ভাতিন্দা বা পাঞ্জাব এবং গাঙ্গেটিক বেসিনের মধ্যবর্তী এলাকায় কার আধিপত্য থাকবে, এ জন্যই মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে যুদ্ধ হয়। তো মামুদ, মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবক, আমরা এগুলো সম্বন্ধে অল্প অল্প করে জানলাম। মেন কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করলাম। এরপরে আমরা যেটা স্লেভ ডাইনেস্টির অন্যতম ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ইলতুৎমিশ। তো এখন আমরা দেখি ইলতুৎমিশের
সময়কাল। তো ইলতুৎমিশের সময়কাল কি ছিল? ইলতুৎমিশের সময়কাল ছিল আমার 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ। ঠিক আছে? তো কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর 1210 খ্রিস্টাব্দে যখন তার মৃত্যু হয়, তখন দিল্লি সুলতানেটের এমন অবস্থা ছিল যে দিল্লি সুলতানেট সংগঠিত ছিল না। কুতুবুদ্দিন আইবক একটি সাম্রাজ্য শুধুমাত্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সেই সাম্রাজ্যকে যে কনসলিডেট করতে হবে, সেই সাম্রাজ্যকে যে একটা রূপ দিতে হবে, সেখানে যে একটা ন্যায় ব্যবস্থা প্রচলিত করতে হবে, সেখানে একটা শাসন ব্যবস্থা প্রচলিত করতে হবে, এই ধরনের কোনো ধরনের গঠনমূলক কাজ করার আগেই তার মৃত্যু হয়ে যায়। এবং দিল্লি সুলতানেট একটি মানে একটি দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে যে আদৌ কি এই সাম্রাজ্য আগে যাবে না এখানে ধ্বংস হয়ে যাবে। সো কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পরে যে টার্কিশ নোবেলসরা ছিলেন লাহোরে, লাহোরকে ক্যাপিটাল দিতে করতে চেয়েছিলেন এবং কুতুবুদ্দিন আইবকের যে আরাম শাহ সম্বন্ধী ছিল, আরাম শাহ তাকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন। কিন্তু অনেকের মতে কে ছিল এই আরাম শাহ? আরাম শাহ ছিল হচ্ছে সন অফ আইবক। তো এখানে কিছু, কিছু হিস্টোরিয়ান বলেছেন সন, কিছু, কিছু হিস্টোরিয়ান বলেছিলেন তার ইসে ছিল দাদার ছেলে বা ভাইপো ছিল। কিন্তু সেক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন থেকে যায় যে আরাম শাহ অ্যাকচুয়ালি কে ছিল? তো আমরা ধরে চলি যে কুতুবুদ্দিন আইবকের সন ছিল। কিন্তু দেয়ার আর আনাদার অপিনিয়ন দ্যাট হি ওয়াজ এ পারসন অফ অবসকিউর অরিজিন। হাউএভার নোবেলস এখানে দু ধরনের নোবেলস ছিল। একটা টার্কিশ নোবেল ইন লাহোর অ্যান্ড আরেকটা টার্কিশ নোবেল অফ দিল্লি। তো যারা দিল্লিতে ছিল তারা জানতো যে দিল্লির ইম্পর্টেন্সটা কি এবং তারা আরাম শাহকে নিজেদের সুলতান মানতে রাজি ছিল না। দেখো এখানে লেখাই আছে দিল্লি সুলতান দে রিফিউজ টু অ্যাকনলেজ দ্য আরাম শাহ অ্যাজ আ সুলতান। Thus, Turkish nobles of Delhi proved stronger any faction and favored the ইলতুৎমিশ। তারা ইলতুৎমিশকে ফেভার করে। ইলতুৎমিশ কে ছিলেন? আমি আগে আলোচনা করেছি। ইলতুৎমিশ কুতুবুদ্দিন আইবকের স্লেভ মানে দাস ছিলেন। আরেকটা কি ছিলেন? সন ইন ল। এক্ষেত্রে আমি আরেকটা কথা বলছি, দাস বংশকে কিন্তু মামেলুক ডাইনাস্টিও বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? দাস বংশের আরেক নাম মামেলুক বংশ। মামেলুক কথাটির অর্থ কি? এখন এটা মনে আসতে পারে যে মামেলুক কথাটির অর্থ কি? মামেলুক কথাটির অর্থ হচ্ছে যে অধিকৃত, কাউকে অধিকার করে নেওয়া, সেটাই হচ্ছে মামেলুক। মামেলুক মানে আমি কারো অধিকৃত বা কেউ আমাকে অধিকার করে রেখেছে। তো সেটাকে আমরা ইসলামিক ল্যাঙ্গুয়েজে কি বলবো? মামেলুক। তো যেহেতু তারা দাস ছিলেন, তারা কারো অধিকৃত ছিলেন, কেউ তাদেরকে কি ওরা নিজেদের আন্ডারে নিয়েছিল, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বংশের যে নাম আছে মামেলুক বংশ, সেটা খুবই তাৎপর্যপূর্ণ। তো দাস বংশও হতে পারে, মামেলুক বংশও হতে পারে। তো মামেলুক কথাটি একটু মনে রাখলে খুব ভালো হয়। তো দেখো কাকি সম্বন্ধ ছিল দ্য স্লেভ অ্যান্ড সন ইন ল অফ কুতুবুদ্দিন আইবক। তার জামাতাও ছিলেন একদিকে, একদিকে তার স্লেভও ছিলেন। এবং ইলতুৎমিশকে কে ইনভিটেশন দিয়েছিলেন? ইনভিটেশন দিয়েছিলেন দিল্লির নোবেলসরা ইনভিটেশন দিয়েছিলেন। অ্যান্ড Aram Shah, who was unwilling to give up his claim as Iltutmish near Delhi, defeated the successor of Aibak in 1211. Shamsuddin Iltutmish was born to noble Turkish parents in the Ilbari tribe of Central Asia. তো এখান থেকে আমরা ইলতুৎমিশের জীবনের একটু ইতিহাস আলোচনা করি। ইলতুৎমিশের পুরো নাম কি? শামসুদ্দিন ইলতুৎমিশ। কোথায় বর্ণ করেছেন? নোবেল, বর্ন টু দ্য নোবেল টার্কিশ প্যারেন্ট। ক্লিয়ার? কোথায়? ইলবারি ট্রাইব। তাদের ট্রাইবে তাদের যে কমিউনিটি বা তাদের যে গোষ্ঠী, তাদের গোষ্ঠীর নাম কি ছিল? ইলবারি গোষ্ঠী। কি গোষ্ঠী? ইলবারি গোষ্ঠী। এই কোশ্চেনটা খুব আসে। ইলতুৎমিশের বংশের নাম কি ছিল? তারা ছিল ইলবারি তুর্ক বা তাদের ইলতুৎমিশের বংশকে বলা হয় ইলবারি বংশ। এটি কোথায় আছে? এই যে তারা কোথা থেকে এসেছিল? সেন্ট্রাল এশিয়া। কিন্তু ছোটবেলায় তাকে স্লেভ হিসেবে বিক্রি করে দেওয়া হয়। তারপরে তিনি অনেক কয়েকজন মাস্টার্স বা অনেক কয়েকজন প্রভুর আন্ডারে কাজ করেন এবং ফাইনালি তাকে আইবক কিনে নেয়।
By virtue his merit and hard work, ইলতুৎমিশ own the confidence. ধীরে ধীরে নিজের যোগ্যতা, নিজের কাজ দিয়ে তিনি তার মাস্টার বা প্রভু যে আইবক আছে তার মন জিতে নেন। এবং ধীরে তিনি বারান এবং গোয়ালিয়র, যেটাকে এখন আমরা বুলন্দ শহর বলি, সেই এলাকার গুলো কিছু অংশ তাকে দেওয়া হয় এবং তিনি দিল্লি সুলতানেতের যে অন্যতম যে কেন্দ্র কি ছিল, বদায়ুন, বদায়ুনের তাকে গভর্নর করা হয়। এবং শুধুমাত্র তাই না, আইবক নিজের মেয়ের সাথে তার বিবাহ দেন। তাহলে এটা হচ্ছে আমাদের ইলতুৎমিশের জীবনের প্রাথমিক জীবনের ইতিহাস। তো ইলতুৎমিশের নাম কি? শামসুদ্দিন ইলতুৎমিশ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সেন্ট্রাল এশিয়াতে। কোন গোষ্ঠীতে? ইলবাড়ি তুর্ক গোষ্ঠীতে। তাকে ছোটবেলায় বিক্রি করে দেওয়া হয় এবং কে অনেকবার হাত বদল হওয়ার পরে বা অনেকবার মাস্টার্স চেঞ্জ হওয়ার পরে তিনি শেষে তাকে কে পারচেস করে? কুতুবুদ্দিন আইবক। এবং নিজের যোগ্যতা হিসেবে তিনি কুতুবুদ্দিন আইবকের মন জয় করেন এবং তিনি বিভিন্ন জায়গায় তিনি কাজ করেন সৈনিক হিসাবে বা গভর্নর জেনারেল হিসাবে। শেষ অবধি তিনি কোথাকার গভর্নর হন? দিল্লির সুলতানি সাম্রাজ্যের অন্যতম কেন্দ্র বদায়ুনের। এবং শুধুমাত্র তাই না, কুতুবুদ্দিন আইবক নিজের মেয়ের বিবাহ তিনি প্রদান করেন কার সাথে? ইলতুৎমিশের সাথে। তো ইলতুৎমিশ যখন সিংহাসনে বসে না, তখন শুধু সিংহাসনে বসেই যে তিনি একজন খুব ভালো একটা পজিটিভ অ্যাটমসফিয়ার পেয়েছিলেন তা না। তার বিভিন্ন ধরনের প্রবলেম তাকে ফেস করতে হয়েছে। বিভিন্ন জায়গায় আনরেস্ট চলছিল, মানে বিভিন্ন জায়গায় বিদ্রোহ চলছিল। কেন আমি আগেই বলেছি, কুতুবুদ্দিন আইবক শুধুমাত্র একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। সেই সাম্রাজ্যটার রূপকার তিনি রূপ দিয়েছিলেন, হয়তো তিনি একটা আউটলাইন করেছিলেন, কিন্তু সেই সাম্রাজ্যকে প্রকৃতভাবে তিনি প্রতিষ্ঠা করতে পারেনি। সো এখানে কি প্রবলেম ছিল দেখো। প্রথম প্রবলেমটা কি ছিল যে apart from the supporters of Aram Shah, he had to deal with the numbers of Turkish armies in Delhi and its neighborhood. সো শুধুমাত্র আরাম শাহ তার কম্পিটিটর ছিল না, বা আরাম শাহ যারা সাপোর্টার ছিল তারাই তাকে তার এগেইনস্টে কনস্পিরেসি বা তার এগেইনস্টে বিদ্রোহ করছিল না। দিল্লিতেও কিছু নোবেলস ছিল যারা কন্টিনিউয়াসলি, বা তার নোবেলসদের গোষ্ঠী ছিল, আমির উলেমাদের গোষ্ঠী ছিল যারা কন্টিনিউয়াসলি ইলতুৎমিশদের এগেইনস্টে ছিল। যদিও ইলতুৎমিশ আরাম শাহকে পরাজিত করেছিল। সেকেন্ড, ইলতুৎমিশ অলসো কন্টেন্ট উইথ হিজ পাওয়ারফুল রাইভালস লাইক তাজাউদ্দিন ইয়ালদুজ এবং নাসিরউদ্দিন কুবাচা। তাজাউদ্দিন ইয়ালদুজ এবং নাসিরউদ্দিন কুবাচা দুজনই তার কন্টেম্পোরারি রাইভালস ছিল। তাজাউদ্দিন ইয়ালদুজও ভারতের উপরে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল। নাসিরউদ্দিন কুবাচা নিজেকে স্বাধীন হিসেবে ঘোষণা করতে চেয়েছিল। তো ইলদাউজ কোথাকার সুলতান ছিলেন? রুরাল অফ গজনি। এবং তিনি সবসময় ভারতে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কুবাচা কে ছিলেন? কুবাচা কুতুবুদ্দিন আইবকের আরেকটা স্লেভ, মোহাম্মদ ঘুরির আরেকটা স্লেভ ছিলেন কে? কুবাচা। তার পজিশন কোথায় ছিল? সিন্ধ এবং মুলতানে। এবং কুতুবুদ্দিন আইবক মৃত্যুর পরে তিনিও নিজেকে স্বাধীন রাজা হিসেবে আত্মপ্রকাশ করলেন এবং একটি স্বাধীন সাম্রাজ্য তিনি কোথায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন? পাঞ্জাব, সিন্ধ এরাতে। এবং তা করে তিনি সিন্ধের থেকে ধীরে ধীরে লাহোরের দিকে অগ্রসর হয়। তাহলে প্রথম সমস্যা কি ছিল যে আরাম শাহর যারা সাপোর্টার ছিল তারা তো ইলতুৎমিশের এগেইনস্টে ঝামেলা বা বিদ্রোহ করেই চলছিল। তার সাথে দিল্লিতে একটি গোষ্ঠী ছিল নোবেলসদের, তারাও ইলতুৎমিশের যে আধিপত্য সেটা স্বীকার করতে চায়নি। নেক্সট তার দুজন রাইভালস ছিল, একজন ছিল তাজউদ্দিন ইয়ালদুজ। তাজউদ্দিন ইয়ালদুজ কোথাকার রুলার ছিলেন? গজনি। ঠিক আছে। আর নাসিরউদ্দিন কুবাচা কোথাকার ছিলেন? সিন্ধ এন্ড মুলতান। নাসিরউদ্দিন কুবাচা মোহাম্মদ ঘুরিরই একজন গভর্নর জেনারেল ছিলেন। এরপরে কি হলো, এবং তিনি কি করেছিলেন? সিন্ধ আর মুলতান তো তার কাছে ছিলই। তিনি সেখানকার স্বাধীন সুলতান হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে এবং সেখান থেকে তিনি লাহোরের দিকে অভিযান নিয়ে অগ্রসর হন লাহোর দখল করার জন্যে। In the east, many Turkish nobles and Hindu chiefs defied the authority of Sultan. এইদিকে ইস্টে কি সমস্যা চলছিল? ইস্টেও অনেক টার্কিশ নোবেল এবং হিন্দু চিফ ছিল, তারা টোটালি ডিনাইড করেছে, তারা ইলতুৎমিশকে অ্যাজ এ সুলতান মানবে না। আরেকদিকে যে বিগ প্রবলেম যেটা ছিল, কি প্রবলেম ছিল? রাজপুত চিফস। রাজপুত যে চিফসরা ছিল তারাও চায়নি যে তারাও ইলতুৎমিশকে
একসেপ্ট করবে না, বা সেই সময় রাজপুত আর মুসলিমদের মধ্যে একটা কনফ্লিক্ট ছিল, সেটা আমরা জানি। তো রাজপুতরা এই সময় মেজর থ্রেট ছিল কার জন্য? কুতুবুদ্দিন আইবকের জন্য। সো দে রিকভার দ্য জালোর। তা কোন কোন জায়গা তারা আবার ফিরে পায়? জালোর, রণথম্বর, যেগুলা আগে কুতুবুদ্দিন আইবকের সময় যেগুলা সুলতানের সাম্রাজ্যের অন্তর্গত ছিল, সেগুলা ধীরে 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 রাজপুতরা আবার ফিরে পায়। Even Ajmer, Gwalior, Doab repudiated the authority of the Turks. তো আজমের, গোয়ালিয়র, দোয়াব যে অঞ্চল, দোআব, ডো মিন্স কি? ডো মিন্স হচ্ছে টু বা দুই, আব মিন্স হচ্ছে রিভার বা নদী, ঠিক আছে? তো দোয়াব মানে গঙ্গা যমুনার মধ্যবর্তী অঞ্চল থেকেও ধীরে 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 তাদের অথরিটিটা, তাদের যে আধিপত্য সেটা চলে যেতে থাকে, এবং সেখানকার যে রাজপুতেরা সেখানকার আধিপত্য নিজেদের বিস্তার করতে থাকে। ঠিক এই সময়, এবং দ্য খলজি, এই সময় খলজি গভর্নর অফ বেঙ্গল, কি নাম তার? আলী মর্দান অ্যাসার্টেড হিজ ইন্ডিপেন্ডেন্স ফ্রম দিল্লি। এই সময় বাংলার যে খলজি গভর্নর ছিলেন আলী মর্দান, তিনিও বলেছেন তিনি আর দিল্লির আধিপত্য মানবে না, তিনি স্বাধীন রাজা হিসেবে এখানে স্থাপত্য বাংলায় রাজত্ব করবেন। অ্যাডেড দিস পলিটিক্যাল প্রবলেম, আরেকটা প্রবলেম যেটা ফেস করতে হয়েছে, সেটা হচ্ছে তিনি একজন স্লেভ ছিলেন, অ্যান্ড স্লেভ অফ মোহাম্মদ ঘুরি। এটা দেখবেন কুতুবুদ্দিন আইবক কার স্লেভ ছিল? মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরির স্লেভ ছিল কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবকের স্লেভ ছিল ইলতুৎমিশ। তো প্র্যাকটিক্যালি ইলতুৎমিশ হচ্ছে স্লেভ অফ স্লেভ, মানে মোহাম্মদ ঘুরির স্লেভের স্লেভ। এর জন্য সবসময় তাকে একটা হিউমিলিটিং করা হতো, তাকে অপমান করা হতো, আর হিউমিলিটিং নজরে তাকে দেখা হতো বলে এই ধরনের সমস্যাগুলো আছে, যে কেউ তার কর্তৃত্ব মানতে রাজি ছিল না। তো এখন যে এই সমস্যাগুলো হয়েছে, এই সমস্যাগুলো এক এক করে করে মোহাম্মদ বিন সরি ইলতুৎমিশ খুব ভালোভাবে এই সমস্যাগুলোর থেকে ওভারকাম করেছে, বা সমস্যাগুলোকে সমাধান করেছে। তো সবার ফার্স্টে কি করেছেন তিনি? এস্টাবলিশমেন্ট দ্য অথরিটি ইন দিল্লি এন্ড দোয়াব। সবার আগে তিনি দিল্লিতে এবং দোয়াব, দোয়াব আমি আগেই বলেছি গঙ্গা যমুনার মধ্যবর্তী অঞ্চল, দো মানে হচ্ছে দুই, আব মানে হচ্ছে রিভার। তো দোয়াব মানে দুটো নদীর অন্তর্বর্তী অঞ্চল, দ্যাট মিনস এখানে দোয়াব বলতে গঙ্গা যমুনা মধ্যবর্তী যে অঞ্চল, সেই অঞ্চলকে বলা হয়েছে। তিনি সবার আগে এই দুটো জায়গায় নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করলেন। কেন? দিল্লি তার ক্যাপিটাল ছিল, আর দোয়াব অঞ্চল, আগে আমরা যদি দোয়াব অঞ্চলকে ইকোনমিক দিক থেকে দেখি, তাহলে দোয়াব অঞ্চলে এত বেশি কৃষিকাজ হতো, আর এখান থেকে এত বেশি ট্যাক্স আসার সম্ভাবনা ছিল, যেটা তার সাম্রাজ্যকে একটি স্টেবিলিটি দিত, ইকোনমিক দিক থেকে একটু স্ট্রং বানাতো। তো সেই জন্য তিনি সবার আগে দুটি অঞ্চলে নিজের আধিপত্য বা নিজের কর্তৃত্ব আরো বেশি শক্ত করার জন্য তিনি কাজ করলেন। সো he decided to wipe out any possible challenge to his position of power. He campaigned lasting for many months. Iltutmish suppressed the Turkish and Hindu chiefs of Delhi, Badaun, Awadh, Banarsi, Tarai region. তো তিনি ধীরে 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 করে অনেকবার তিনি যেতে থাকেন কোথায়? ধীরে 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 তিনি অনেকবার এই সমস্ত এলাকায় অভিযান চালান, এবং ধীরে 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 অভিযান চালিয়ে তিনি কি কি অঞ্চল আবার ফিরে পান? তিনি হিন্দু আর টার্কিশ চিফসদের ক্ষমতা খর্ব করেন, সেখান থেকে দিল্লি, বদাউন, আওয়াধ, বানারসি, তারাই রিজন তিনি আবার নিজের সোভেরেনিটি প্রতিষ্ঠা করেন, এবং দিল্লিতে নিজের পজিশন সিকিউর করেন। এবং ইলতুৎমিশ কুড প্ল্যান দ্য সাবজুগেশন অফ হিজ পাওয়ারফুল রাইভালস এন্ড এনিমি। এরপরে যে দুটি অঞ্চল তার কাছে গুরুত্বপূর্ণ ছিল, সে দুটি অঞ্চল তিনি নিজের আন্ডারে আনলেন। তার পার্শ্ববর্তী অঞ্চলেও যে সমস্ত হিন্দু বা টার্কিশ চিপরা তার এগেনস্টে ছিল, তাদের ক্ষমতা খর্ব করলেন, পুরো অঞ্চলটি তিনি সিকিউর করলেন। এরপরে তিনি কাকে সাপ্রেশন করবেন? কাকে সাপ্রেশন করবেন? ইয়ালদুজকে। এবার তিনি ইয়ালদুজকে নিয়ে ভাববেন, কারণ তার দুটো রাইভাল ছিল, একটা ছিল ইয়ালদুজ, আর একটা হচ্ছে নাসিরউদ্দিন কুবাচা। তো ফার্স্টে তিনি কি করেছে? তো নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ার ফ্রন্টিয়ারে তিনি
প্যারামাউন্ট ইম্পর্টেন্স ফর দ্য সেফটি অফ দিল্লি সালতানেট। তিনি জানতেন যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়াটাই হচ্ছে মেন ঘাঁটি, যেখান থেকে বিভিন্ন বিদেশিরা ভারতবর্ষে সেই অ্যানশিয়েন্ট পিরিয়ড থেকে আক্রমণ করেছেন। তো তিনি জানতেন যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়াটাকে খুব ভালো সিকিউর করে রাখতে হবে। নর্থ ইস্ট ইন্ডিয়া আমরা জানি, যে আমরা সবাই জানি, যদি কোনো প্রবলেম হয়, এখানে আমি একটা ছোট্ট ড্রয়িং করে দেখাই। ইন্ডিয়ার যে এই পজিশনটা আছে, ঠিক এই পজিশনটা, এই যে পার্টটা আছে, এই যে পার্টটা, এটাকে বলা হয় নর্থ ওয়েস্ট পার্ট। ঠিক আছে? এই পার্টটা দিয়ে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে সেই অ্যানশিয়েন্ট এজ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতির লোক ভারতে এসে ভারতের উপর আক্রমণ করেছেন। এবং ইলতুৎমিশ এই কথাটা খুব ভালোভাবে জানতেন, এবং সেজন্য তিনি নর্থ ওয়েস্ট ইন্ডিয়াকে সিকিউর করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিলেন। এবং সেই জন্য সবার আগে কাকে পরাজিত করতে হবে? ইয়ালদুজ। কেন? তিনি বলেই রেখেছিলেন, যে তিনি ভেবেই রেখেছিলেন ভারতে তার সাম্রাজ্য বিস্তার করবে। ঠিক আছে? তো এরপরে দেখছি, to achieve this Iltutmish have resist the claims of Yalduj over the Turkish position on India and suppress the rising power of Kubacha। এই জন্য ইয়ালদুজের যে ভারতে যে ইয়ালদুজের কিছু কিছু জায়গা ইয়ালদুজের অধীনে ছিল, সেই যে জায়গাগুলোতে নিজের আধিপত্য তিনি দাবি করেন, এবং একই সঙ্গে তিনি কুবাচার যে পাওয়ার ছিল সেটাকে তিনি খর্ব করার চেষ্টা করেন। ইয়ালদুজ advanced his claims of sovereignty over the northern India and ascribe Iltutmish the position of a vassal। ইয়ালদুজ এর আগে কি চেষ্টা করেছিলেন? ইয়ালদুজ ভারতে নিজের সোভরিনিটি প্রতিষ্ঠা করার বা সার্বভৌমত্ব, উত্তর ভারতে নিজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেন, এবং বলেন ইলতুৎমিশকে যে তুমি আমার একজন স্লেভ, স্লেভ বা আমার আন্ডারে কাজ করা একজন ভূস্বামী। এবং তিনি খুব ভাবে এই জিনিসটিকে ম্যানেজ করেন, and he accepted from the royal insignia in the form of canopy in a mace। In a similar manner Yaldo decided to assert the authority over the কুবাচা। এবার ইয়ালদুজ কি করলো? ইয়ালদুজ যেভাবে তিনি ইলতুৎমিশের উপর চাপাতে চেয়েছিল তার সোভিনিরিটি, ঠিক একইভাবে ইয়ালদুজ কুবাচার উপরেও নিজের অথরিটি তিনি চাপাতে চেয়েছিলেন। এই জন্য তিনি কি করেছিলেন? তিনি পাঞ্জাবে অভিযান চালান এবং লাহোর দখল করেন। ঠিক এই সময়ে মনে রাখতে হবে, সেন্ট্রাল এশিয়ার পলিটিক্সেও এক ধরনের নতুন ডেভেলপমেন্ট চালু হয়, এবং নতুন ধরনের একটি আরেকটি ডেঞ্জার বা আরেকটি সমস্যা তৈরি হয়, যেটা ইলতুৎমিশের পজিশনকে আবার থ্রেট করে। কি হয়েছিল এই সময়? 1214 সালে শাহ অফ খোয়ারিজম, ঠিক আছে, শাহ অফ খোয়ারিজম কি করেছিলেন? গজনি কনকুয়ার্ট করেছিলেন এন্ড এক্সপেলড ইয়ালদোজ। গজনি তিনি দখল করেন এবং ইয়ালদোজকে সেখান থেকে এক্সপেল করে দেয়। তো এ সময় সেন্ট্রাল এশিয়াতে আরেক ধরনের পলিটিক্স শুরু হয়, নতুন ধরনের পলিটিক্স শুরু হয়, যে পলিটিক্সে আরেকটা নতুন ডেঞ্জার তৈরি করে ইলতুৎমিশের পজিশনের জন্য। সেখানে কি হয়েছিল? 1214 খ্রিস্টাব্দে খরিজম বলে একটা, শাহ খরিজম অফ গজনি, শাহ খরিজম কি করেছিলেন? গজনি কনকুয়ার্ট করেন এবং সেখান থেকে ইয়ালদুজ পালিয়ে যায়। দিস ডেভেলপমেন্ট হ্যাড ফর রিচিং দ্য অ্যাপ্লিকেশন ফার্স্টলি having lost 20 Ghazni, Yalduj might proceed to the Punjab, even lay a claim on Delhi। তো গজনিতে হেরে যাওয়ার পরে ইয়ালদুজ ভারতে আসে, পাঞ্জাবে আসে, এবং এমনকি দিল্লির উপরও নিজের আধিপত্য দাবি করেন। এন্ড সেকেন্ডলি, খোয়ারিজম যে ছিলেন, শাহ খোয়ারিজম, সেন্ট্রাল এশিয়ার যে এখন তিনি অধিপত্য ছিল যার, তিনি কি করেছেন? হিন্দুস্তান বা ইন্ডিয়াকে নিজের বলে দাবি করছেন। কেন? কেন কি একসময় ইন্ডিয়া গজনির আন্ডারে ছিল। তো এর সমস্যা হচ্ছে দুদিকে। একদিকে হচ্ছে ইয়ালদুজ, যাকে গজনি থেকে বের করে দেওয়া হয়, সে ভারতে নিজের পজিশন বা ভারতে নিজের অধিকৃত অঞ্চলের দিকে চলে আসে। অপরদিকে শাহ খারিজম, যে ইয়ালদুজকে পরাজিত করেছে, সে বলছে না, এখন যে অঞ্চলগুলো গজনির আন্ডারে ভারতে আছে সেগুলার অধিপতি আমি। এবং thirdly, Shah Kharizm might proceed to India in pursuit of Yalduj and have been expel him from the Punjab and might advance on to Delhi। তো এখন ইনি কি করছেন? ইনি ইয়ালদুজের পিছনে 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 পাঞ্জাব অব্দি এসেছেন। তিনি পাঞ্জাব থেকে ইয়ালদুজকে বের করে দিবেন, বা পাঞ্জাব থেকে ইলতুৎমিশ ইয়ালদুজকে পরাজিত করবেন, এবং তিনিও দিল্লিতে যাবেন দিল্লিকে অধিকার করতে। মানে এখন ইলতুৎমিশের সামনে দুটো সমস্যা, ইয়ালদুজ এবং শাহ ওয়াফ খারিজম, দুজনেই
পরাজিত করতে যাচ্ছে ইলতুৎমিশকে এবং দুজনেই দিল্লিতে নিজের আধিপত্য বিস্তার করতে হতে। সো এখন ইলতুৎমিশ কিভাবে এই সমস্যাগুলি সমাধান করবেন দেখো। ইলতুৎমিশ began a military operation. He anticipated the Shah Khwarizm occupied Ghazni and Yalduj fell to the Lahore. ঠিক আছে? Asserting the sovereignty over the Iltutmish, Yalduj advanced towards the Delhi. Iltutmish had already posted at the head of a powerful army and inflicted the crushing defeat on Yalduj. তো এরপরে তিনি কি করেছেন, গজনি অকুপাইড করে, গজনি থেকে ইয়ালদুজকে তাড়িয়ে দেন এবং ইলতুৎমিশ অ্যাসার্টিং হিজ সোভারেন্টি ওভার ইলতুৎমিশ, এবং ইয়ালদুজ যখন বলছে যে না আমি তোমারই উপরে রাজা, এবং ইয়ালদুজ ধীরে ধীরে দিল্লির দিকে যাওয়া শুরু করে এবং ইলতুৎমিশও রেডি ছিল তার সাথে যুদ্ধ করার জন্য। তিনি অনেক বড় আর্মি ফোর্স নিয়ে রেডি ছিল ইলতুৎমিশের সাথে, ইয়ালদুজের সাথে যুদ্ধ করার জন্য, এবং inflicted and crushing the defeat on Yalduj the plain of Tarain. Clear? And Yalduj was sent as a prisoner to Badaun, where he either died or killed little later. ঠিক আছে, তো এখানে ইয়ালদুজের চ্যাপ্টার শেষ। ইয়ালদুজ, শাহ অফ খরিজম দুজনেরই চ্যাপ্টার শেষ। খুব সুন্দর করে ইলতুৎমিশ দুজনকেই পরাজিত করে এবং দুজন থেকেই মুক্তি পায় এবং আবার একবার দিল্লির সুলতানি সাম্রাজ্যকে তিনি বাইরের আক্রমণ থেকে রক্ষা করেন। নেক্সট আমরা যাব এখন নাসিরউদ্দিন কুবাচা। তো নাসিরউদ্দিন কুবাচা যখন ডিফিট করেছিলেন ইয়ালদুজকে, নাসিরউদ্দিন দুগলচার রিক্যাপচার লাহোর। এবার ইয়ালদুজকে পরাজিত করার পরেই কুবাচা কি করে, লাহোরকে আবার অধিকার করে নেয় এবং outwardly he accepted the suzerainty of Iltutmish but secretly he schemed against the Sultan. That means এটার মানে হচ্ছে যে কুবাচা দেখাচ্ছে যে আমি ইলতুৎমিশকে বোঝাতে চাচ্ছে যে আমি তোমার আধিপত্য মেনে নিয়েছি, কিন্তু সিক্রেটলি সে কি করছে, সুলতানের এগেনস্টে কনস্পিরেসি চালু করেছে। এবং 1217 সালে ইলতুৎমিশ একটা আর্মি পাঠায় ফর দ্য কনকুয়েস্ট অফ লাহোর। ফলোয়িং হিজ ডিফিট কুবাচা ফ্লিড ফ্রম লাহোর। তো লাহোরের দিকে পাঠায় একটি আর্মি অভিযান, তিনি লাহোরের দিকে নিয়ে যায় এবং এই অভিযানে তিনি কুবাচা হেরে যায় এবং কুবাচা লাহোর থেকে পালিয়ে যায় এবং ইলতুৎমিশ অ্যাপয়েন্টেড হিজ এল্ডার সন নাসিরউদ্দিন মোহাম্মদ অ্যাজ আ গভর্নর। তো ইলতুৎমিশ শেষ পর্যন্ত লাহোরকে জয় করতে পারেন এবং লাহোরের নিজের যে বড় ছেলে কি নাম, নাসিরউদ্দিন মোহাম্মদকে গভর্নর হিসাবে তিনি রাখেন। তো এই তো ইন্টারনাল প্রবলেমগুলোকে তিনি এইভাবে করে তিনি বাইরের যে প্রবলেমগুলোকে তিনি ধীরে ধীরে তিনি মিটান। তিনি ইয়ালদুজকে পরাজিত করেন, তিনি নাসিরউদ্দিন কুবাচাকে পরাজিত করেন, শাহ খরিজমের সাথে তিনি খরিজমের ক্ষমতা তিনি খর্ব করেন। কিন্তু এখন ইলতুৎমিশের সামনে যে সমস্যা এসে দাঁড়ায় সেটা ছিল একটি বিরাট সমস্যা। এটা শুধু ইলতুৎমিশের সমস্যা ছিল না, পুরো ওয়ার্ল্ডের ভয় ছিল যে সে এখন ইলতুৎমিশের সাম্রাজ্যে দৌড়গড়া এসে দাঁড়ায়। তার নাম কি, তার নাম হচ্ছে চেঙ্গিস খাঁ। এখন আমরা পড়ব কেন চেঙ্গিস খাঁ ভারতে এসে উপস্থিত হয়। সো রিপিটেড মঙ্গল ইনভেশন তো সেই সময় দিল্লি সুলতানেটে চলছিলই টু দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার। আমি আগের বারবার বলছি নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার থেকে সমস্ত ধরনের অভিযানগুলো চলতো। 1221 সালে ফার্স্ট হয়। সো মঙ্গলসরা মোটামুটি কোথায় ছিল, মঙ্গলস অফ দ্য সেন্ট্রাল এশিয়া ওয়ার প্যাগানস হু বিকেম দ্য মুসলিম ইন দ্য 14th সেঞ্চুরি। তারা আগে প্যাগানস ছিল, প্যাগানস থেকে তারা ধীরে ধীরে মুসলিমে কনভার্টেড হয়, মুসলিম রিলিজনে কত সালে, 14th সেঞ্চুরিতে। অ্যান্ড আন্ডার দিয়ার গ্রেট ওয়ারিয়র লিডার কে ছিল, তেমুজিন। তেমুজিন ছিল তাদের সবচেয়ে বেশি গ্রেট লিডার, কিন্তু তার আরেকটা নাম কি ছিল, তার পপুলারলি কি নাম ছিল তার, চেঙ্গিস খাঁ। তার টাইম পিরিয়ড কি ছিল, 1162 থেকে 1227। who pride him calling him the scourge of God. The Mongols advanced deeper in Central Asia with their advanced Muslim state begin to crumble and fall with great rapidly. Mongol destroyed the Khwarizm Empire in 1220. আমরা আগে যে খোয়ারিজমি এম্পায়ারে করার কথা বলেছিলাম, শাহ খরিজম, সেই খরিজম এম্পায়ারকে টোটালি মঙ্গলসরা ধ্বংস করে ফেলে
এবং তাদের হাতে সম্পূর্ণভাবে পরাজিত হয়ে শাহ খরিজম কি করেছেন, ফ্লিট টুয়ার্ডস দ্য ক্যাসপিয়ান সি, তাদের হাতে সম্পূর্ণভাবে পরাজিত হয়ে শাহ খরিজম কোথার দিকে পালিয়ে গেলেন, ক্যাসপিয়ান সি। হাউএভার হিজ সন ক্রাউন প্রিন্স জালালউদ্দিন মাংবার্নি ক্রস দ্য ইন্দাস এন্ড এন্টার্ড ইন পাঞ্জাব। তো শাহ অফ খরিজম তো ক্যাসপিয়ান সাগরের দিকে পালিয়ে যান, কিন্তু তার ছেলে, তার নাম কি, জালালউদ্দিন মাংবার্নি, কোথায় পালিয়ে আসে, ইন্দাস রিভার ক্রস করে এবং পাঞ্জাবে এসে দাঁড়ায়। এবং সেখানে যে কুবাচার যে এজেন্টরা ছিল তাকে ড্রাইভিং আউট করে অ্যান্ড অকুপাইড লাহোর। তো সে আবার লাহোর অধিকার করে। এবং মাংবার্নি কি চেয়েছিলেন, মাংবার্নি চেয়েছিলেন যে ইলতুৎমিশের সাথে তিনি একটি সন্ধি স্থাপন করবেন এবং মঙ্গোলদের পরাজিত করবেন। কিন্তু ইলতুৎমিশ এত বুদ্ধিমান ছিলেন, তিনি জানতেন যে মঙ্গোলরা কি ধরনের বিধ্বংসী শক্তির অধিকারী, তারা কি ধরনের ওয়ারিয়র, তো তারা কি ধরনের যোদ্ধা, এবং মঙ্গলরা সাম্রাজ্যে ঢোকা মানে পুরো সাম্রাজ্য তছনছ হয়ে যাওয়া, প্রচুর মানুষ মরে যাওয়া। তো ইলতুৎমিশ খুব ভালোভাবে এই সমস্যাগুলিকে সমাধান করেন এবং তিনি টোটালি তাকে বলে দেন যে না, আমি তোমাকে কোনো ধরনের হেল্প করতে পারবো না। এবং মাংবার্নি তার রাস্তা চেঞ্জ করে চলে যায় এবং হ্যাভিং ফেল টু ফাইন্ড ফেভার ইলতুৎমিশ, মাংবার্নি সোং দ্য অ্যাসিস্ট্যান্স অফ দ্য খোক্কর। তো খোক্কর হচ্ছে নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার একজন জনজাতি, বলা হয়ে থেকে খোক্কররাই মাহমুদ ঘুরিকে হত্যা করেছিল। তো যখন দেখলো যে ইলতুৎমিশের কাছে সাহায্য পায়নি, তখন সে খোক্করদের কাছে সাহায্য চায়। তার জন্য সে কি করে, হি ম্যারিড এ খোক্কর প্রিন্সেস অ্যান্ড ট্রাইড টু এক্সটেন্ড হিজ ইনফ্লুয়েন্স ওভার দ্য পাঞ্জাব। সো এক খোক্কর প্রিন্সেসকে তিনি বিবাহ করেন এবং পাঞ্জাবে নিজের ইনফ্লুয়েন্সকে এক্সটেন্ড করার চেষ্টা করে। সো খোক্করদের সহায়তার সাহায্যে কুবাচাকে তিনি বের করে দেন, সিন্ধ তিনি দখল করেন and the neighboring region, and later fled to Persia in 1224. The wise policy of Iltutmish of refusing the asylum and alliance with the Mangbarni against the Mongols saved the feeble and disorganized Delhi Sultanate. Okay, so কি হয়েছে, মাংবার্নি খোকর প্রিন্সেস বিবাহ করে, তারপরে উইথ দ্য হেল্প অফ খোকর্স মাংবার্নি কুবাচাকেও তিনি হারিয়ে দেয়, সিন্ধকে অকুপাইড করে, তারপর ধীরে ধীরে তিনি আবার পার্সিয়াতে ফিরে যান 2024-এ। কিন্তু এখানে আমরা কি দেখতে পাই, এখানে আমাদের মেন দেখার বিষয় হচ্ছে ইলতুৎমিশ কি বুদ্ধিমত্তার সহিত মাংবার্নিকে ডিনাই করেছে, না মঙ্গলদের এগেইনস্টে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। কারণ তিনি খুব ভালোভাবে জানতেন যদি তিনি তাকে মাংবার্নিকে হেল্প করে তাহলে চেঙ্গিস খাঁ অবভিয়াসলি ভারতে আসবেন এবং ভারতে আসে তিনি ভারতকে পুরো ধ্বংস করে দেবেন। এর জন্য তিনি নিউট্রাল থাকেন এবং এই নিউট্রাল থাকার জন্যই কিন্তু চেঙ্গিস খাঁ ভারতে এসে উপস্থিত হয়েছিলেন উত্তর পশ্চিম ভারতে, কিন্তু সেখান থেকে তিনি পালিয়ে যায়। দ্য ফল অফ ইয়ালদুজ, দ্য প্রভিশনাল এসকেপ অফ দিল্লি সালতানেট ফ্রম দ্য মঙ্গলস কারেজ, দ্য ডিস্ট্রাকশন অফ দ্য কুবাচাস পাওয়ার, দ্য মাংবার্নি অ্যাক্টিভিটিস ইন পাঞ্জাব সিন্ধ এনাবেল ইলতুৎমিশ to consolidate his power at the Delhi. So কি করে পাঞ্জাব কনকোয়েস্ট করে? The Khokkors of Punjab had been a source of trouble to Iltutmish. They had supported Mangbarni during the তারা কোথায় সাপোর্ট করে, পাঞ্জাবে তারা সাপোর্ট করে মাংবার্নিকে। Beside the Khokkors allied themselves with the Saifuddin Karluk who were trying to maintain the Mangbarni authority over the western Punjab. তো পাঞ্জাবের যে লোকাল লোকরা আছে, খোক্কসরা ছিল, তাদের কাছে খুব একটা ট্রাবল ছিল ইলতুৎমিশের জন্য। কেন, ফার্স্ট অফ অল তারা তো মাংবার্নির সাথে সন্ধি করে ইলতুৎমিশের এগেইনস্টে তারা কন্টিনিউয়াসলি ফাইট করার চেষ্টা করে।
তো অনেক লম্বা যুদ্ধের পরে, যেটা অনেক অনেক মাস হচ্ছে চলেছিল, তারপরে ইলতুৎমিশ একটি ছোট পার্ট নিজের টেরিটরির অন্তর্ভুক্ত করেন। বিসাইড লাহোর, ইলতুৎমিশ ক্যাপচার সিয়ালকোট দখল করেন, জালন্ধর দখল করেন, নন্দানা দখল করেন, অ্যান্ড হি গ্যারিসন দ্য ফোর্ট উইথ দ্য টার্কিশ অ্যান্ড আফগান সোলজার্স। গ্যারিসন মানে যে ফোর্সগুলো ছিল সেখানে তিনি বিভিন্ন ধরনের যুদ্ধর সাজ সরঞ্জাম দিয়ে সাজিয়ে রাখেন, যাতে কোনো অ্যাটাক হলে সাথে সাথে তারা তার এগেনস্টে যুদ্ধ করতে পারে। অ্যান্ড দে অ্যাসাইন দ্য খোপকোর ভিলেজেস অ্যাজ জাইগিস। এবং এই যে আফগান সোলজার্সরা বা টার্কি সোলজাররা যে ফোর্টে থাকতো, তাদেরকে যে খোপকোসদের ভিলেজ, সেখানে তিনি জায়গির হিসেবে দিয়ে দেন। এরপরে পাঞ্জাব জয় করার পরে তিনি কি করছেন, পুরো নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াটার সিকিউরিটি তিনি স্থাপন করেন। এরপরে তার মেন লক্ষ্য কি ছিল? মেন লক্ষ্য ছিল দ্য রেস্টোরেশন অফ বেঙ্গল। বেঙ্গলকে কি করে রেস্টোর করা যায়। সো ফলোইং দ্য ডেট অফ কুতুবুদ্দিন আইবক, দ্য খিলজি গভর্নর অফ বেঙ্গল আলী বর্ধন হ্যাড ডিক্লেয়ার্ড হিমসেলফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য অথরিটি অফ দ্য সুলতান অফ দিল্লি। যখন কুতুবুদ্দিন আইবক মারা যায়, আমরা একটু আগে আলোচনা করেছি যে আলীবর্ধন নিজেকে ইন্ডিপেন্ডেন্ট রুলার হিসেবে প্রকাশ করেন, এবং তিনি খুব স্বৈরাচারী ছিলেন, অ্যান্ড তার রুল হচ্ছে খুবই বাংলার লোকেদের কাছে খুবই বেদনাদায়ক ছিল, এবং বাংলার লোকেরা তার এগেনস্টে রিভল্ট করা শুরু করে। এবং 1212 সালে আলীবর্ধন ওয়াজ ডিপোজড অ্যান্ড পুট টু ডেথ, অ্যান্ড হিসমানুদ্দিন ইওয়াজ, হু অ্যাসিউমড দ্য টাইটেল অফ সুলতান গিয়াসউদ্দিন, ক্যাপচার দ্য থ্রোন অফ বেঙ্গল। তো এই সময় হিসমাউদ্দিন ইয়াজ বলে একজন ছিলেন, যিনি কি টাইটেল গ্রহণ করেছেন? সুলতান গিয়াসউদ্দিন টাইটেল গ্রহণ করেন এবং বেঙ্গলকে ক্যাপচার করেন। হি ওয়াজ দ্য অ্যাবেল অ্যান্ড পপুলার রুলার। তিনি খুবই অ্যাবেল রুলার ছিলেন, পপুলার রুলার ছিলেন। তিনি বিহার দখল করেন এবং তিনি exacted the tribute from the neighboring Hindu states of জাজনগর। জাজনগর বলতে আমরা উড়িষ্যাকে বোঝাই, সেই সময় জাজনগর উড়িষ্যা এবং তার আশেপাশের অঞ্চলকে বোঝানো হতো। তিনি শুধুমাত্র বিহারকে অ্যানেক্স করেনি, তিনি জাজনগরের আশেপাশে যে হিন্দু স্টেট, সেখান থেকে তিনি ট্রিবিউট নেওয়া স্টার্ট করেন। আর কোন অঞ্চলে? ত্রিহাট, বাঙ্গা অ্যান্ড কামরূপা। কামরূপা আমরা এখনকার যে আসাম আছে, সেই আসামটাকে বলা হয়ে থাকে কামরূপা। তো নর্থ ওয়েস্টের পুরোটা নিজের সুলতানেটের আন্ডারে নিয়ে আসার পর ইলতুৎমিশ টার্ন হিজ অ্যাটেন্ডার্স টুয়ার্ডস দ্য রিকভারি অফ বেঙ্গল। এবং এই সময় তিনি কি করেছেন? এই সময় নিজের যে বড় ছেলে আছে নাসিরুদ্দিন মোহাম্মদকে তিনি মানে এই যে হিসমাউদ্দিন আয়াজ বা হচ্ছে সুলতান গিয়াসউদ্দিনকে পরাজিত করার জন্য তিনি পাঠান। এবং তিনি প্রথমে নিজে যান, তো এরপরে সুলতান কি করে এগ্রি করলো যে না, আমি তোমাকে একটা অ্যানুয়াল ট্রিবিউট দিব। ইলতুৎমিশ স্যাটিসফাইড হয়ে অ্যারেঞ্জমেন্ট করে আবার দিল্লি ফিরে আসে। সো তিনি কাকে সেখানে অ্যাপয়েন্ট করে আসেন? আলাউদ্দিন জেনি অ্যাজ আ গভর্নর অফ বেঙ্গল। বাট যত তাড়াতাড়ি তিনি ফিরে আসেন, গিয়াসউদ্দিন আবার তার ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করে আলাউদ্দিন জানিকে বিহার থেকে বের করে দেন এবং সেখানে নিজের গভর্নর তিনি অ্যাপয়েন্ট করেন। অ্যান্ড ফলোয়িং দ্য রেবেলিয়ন অফ গিয়াসউদ্দিন, যখন আবার যখন রিবেল করে বা আবার বিদ্রোহ ঘোষণা করেন, তখন তিনি সেকেন্ডবার নিজের বড় ছেলে নাসিরুদ্দিন মোহাম্মদকে পাঠান। তখন ও কোথাকার গভর্নর ছিল? আওয়াধের গভর্নর। তো তাকে পানিশ করে, ক্যাপচার দ্য লখনৌতি তখন বাংলার ক্যাপিটাল ছিল। লখনৌতিকে ক্যাপচার করে কত সালে? 1226 সালে। অ্যান্ড ডিফিটেড অ্যান্ড কিল দ্য গিয়াসউদ্দিন। হাউএভার ফলোইং প্রিমেচার ডেট অফ মোহাম্মদ, affairs of Bengal once again fell into the confusion, leading the revolts in Lakhnauti. এই সময় যে নাসিরুদ্দিন মোহাম্মদ তিনি বাংলাকে অধিকৃত করেছিলেন, কিন্তু তার একটা প্রিম্যাচিওর ডেথ হয়ে যায় এবং সেই ডেথের জন্য বাংলার ভবিষ্যৎ আবার অনিশ্চিত হয়ে যায়। এবং ইলতুৎমিশ নিজের সেকেন্ড এক্সপিডিশনস বা সেকেন্ড অভিযান বাংলাতে নিয়ে যায় কত সালে? 1230 সালে।
এবং সব ধরনের তিনি বাংলাতে যে সমস্যাগুলো ছিল সব ধরনের সমস্যা নিবৃত্তি করেন এবং আলাউদ্দিন জানিকে বাংলার গভর্নর হিসেবে তিনি প্রতিষ্ঠা করেন এবং যিনি ইলতুৎমিশের তরফে সারা জীবন, যতদিন ইলতুৎমিশ ছিল সারা জীবন তিনি ইলতুৎমিশের যা বলে ইলতুৎমিশের তিনি প্রভুত্ব তিনি স্বীকার করেন। তাহলে আজকে আমরা মোটামুটি এতদিনই পড়বো। নেক্সট ক্লাসে আমরা পড়বো রাজপুতদের কিভাবে তিনি কন্ট্রোলে আনেন। কেন বাংলার তো প্রবলেম শেষ হলো, ইয়ালদুজের ফার্স্টে হচ্ছে তিনি অন্তর্বর্তী প্রবলেম হলো যেটা যেটা দিল্লি আর হিন্দু চিফসরা করেছিল সেটাকে তিনি কন্ট্রোল করলেন, ইয়ালদুজের প্রবলেম তিনি কন্ট্রোল করলেন, নাসিরুদ্দিন কুবাচার প্রবলেম কন্ট্রোল করলেন, মাংবার্নের প্রবলেম কন্ট্রোল করলেন, এরপর তিনি চেঙ্গিস খান অ্যাটাকও রোধ করলেন, তারপরে বাংলাতে তিনি 3বার এক্সপিডিশন পাঠালেন, ফার্স্টে নিজে আসলেন, পরাজিত করলেন, আলাউদ্দিন জানিকে রাখলেন, তারপরে আবার গিয়াসউদ্দিন আবার ক্ষমতায় আসে, আবার তিনি নিজের ছেলেকে পাঠালেন, আবার আলাউদ্দিন জানিকে তিনি বাংলার গভর্নর হিসেবে নিযুক্ত করলেন, এরপরে তিনি তার নজর রাজপুতের দিকে দিলেন। তো আজকে আমরা ইলতুৎমিশের এতটুকুই পড়বো। নেক্সট দিন আমরা ইলতুৎমিশ কিভাবে রাজপুতদের সাপ্রেশন করেন পড়ব, এবং তারপরে ইলতুৎমিশ যে শুধুমাত্র একজন ওয়ারিয়র ছিলেন না, একজন যোদ্ধা ছিলেন না, তিনি যে একজন ভালো প্রশাসক ছিলেন, একজন ভালো ন্যায়প্রিয় ব্যক্তি ছিলেন, সেই ব্যাপারেও আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে গুড বাই স্টুডেন্টস, গুড বাই অ্যাসপিরেন্টস। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। নেক্সট দিন এই ক্লাসটাকে আমরা আবার কন্টিনিউ করব। থ্যাংক ইউ ফর লিসেনিং।